আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান গ্রহণ করতেছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য তাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সের চ্যাপ্টার 3 অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং অধ্যায়টি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই অধ্যায়ের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে কোথাও তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই আমার সাথে কথা বলবা। আমি তোমাদের সরাসরি যদি কথা বলো সেই ক্ষেত্রে আমি সরাসরি তোমাদের সহযোগিতা করব, অথবা তোমরা আমার মেসেঞ্জার বা ইউটিউব যেভাবে কোনো মন্তব্য দিলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করি। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের তাত্ত্বিক বিষয় যেটা আলোচনা করব, মূলত এখানে থিওরিটিক্যাল বিষয় খুবই কম, ম্যাথমেটিক্যাল বিষয়টাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেই বিষয়গুলোই আলোচনা করব। জেনারেলি প্রোডাক্ট কস্ট ইজ অ্যাসার্টেন আন্ডার 2 ওয়েজ। সাধারণভাবে পণ্য ব্যয়কে আমাদের দেখানো হয় নিম্নোক্ত দুটি ভাগে। নাম্বার 1, ভেরিয়েবল কস্টিং মেথড ও ডিরেক্ট কস্টিং মেথড, যেটাকে 1 নম্বরে বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি। 2 নম্বর হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথড বা ফুল কস্টিং মেথড, যেটাকে আমরা বলি শোষণ পদ্ধতি বা সম্পূর্ণ ব্যয় পদ্ধতি। দুইটা পদ্ধতির মূলত বিষয় যে আমি যেটা বললাম, ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং অর ডিরেক্ট কস্টিং বা ফুল কস্টিং। ডিয়ার স্টুডেন্ট, দুইটার পার্থক্য একটা বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আলোচিত হয়ে থাকে, একটা বিষয়ের উপর। সেটা কি? ডিফারেন্স বিটুইন দ্য অ্যাবভ টু মেথডস ইজ মেইনলি বেসড অন দ্য ট্রিটমেন্ট অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। যে ডিয়ার স্টুডেন্ট, আমাদের কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের উপরে। এই দুই পদ্ধতির ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের উপর ভিত্তি করেই কিন্তু দুইটা পদ্ধতি আমরা অনুসরণ করি। সেটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং অর অ্যাবজর্পশন কস্টিং। ভেরিয়েবল কস্টিং মেথড অর ডিরেক্ট কস্টিং মেথড। ডিয়ার স্টুডেন্ট, আমাদের ভেরিয়েবল কস্টিং মেথড বলতে আমরা কি বুঝি? যদি আমরা বলি, দ্য মেথড ইন হুইচ দ্য প্রোডাক্ট কস্ট কনসিস্ট অফ অল কাইন্ডস অফ প্রোডাকশন রিলেটেড ভেরিয়েবল কস্ট ইজ কল্ড ভেরিয়েবল কস্টিং মেথড অর ডিরেক্ট কস্টিং মেথড। যে একটা পণ্য ব্যয় নির্ধারণের জন্য যেখানে সমস্ত প্রকার পরিবর্তন ব্যয়গুলোই অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থী, পরিবর্তন ব্যয়গুলোই কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে, সেটাকে আমরা বলছি ভেরিয়েবল কস্টিং মেথড। আমরা একটা রাইটারের সংজ্ঞা দেখার চেষ্টা করি। ভেরিয়েবল কস্টিং ইজ এ কস্টিং মেথড। ভেরিয়েবল কস্টিং হচ্ছে একটি ব্যয় নির্ধারণ পদ্ধতি দ্যাট ইনক্লুডস ওনলি দ্য ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, যেখানে শুধুমাত্র পরিবর্তনশীল উৎপাদন ব্যয়গুলো অন্তর্ভুক্ত হয়, যেমন ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার অ্যান্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইন দ্য কস্ট অফ এ ইউনিট অফ এ প্রোডাক্ট। যে একটা ইউনিট প্রতি পণ্যের মূল্য নির্ধারণের জন্য আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল প্রত্যক্ষ কাঁচামাল, ডিরেক্ট লেবার প্রত্যক্ষ মজুরি আমরা জানি, এগুলোর একক প্রতি স্থায়ী, কিন্তু টোটাল ব্যয়টা কিন্তু পরিবর্তনশীল। এবং বলেই দিছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, তার মানে একটা প্রোডাক্টের উৎপাদন ব্যয় নির্ধারণের জন্য শুধুমাত্র ভেরিয়েবল কস্টগুলোই অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। The elements of product cost under variable costing method are as follows. যে ভেরিয়েবল কস্টিং মেথডে যে উপাদানগুলো আমাদের প্রয়োজন তা নিম্নরূপ। নাম্বার 1, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। নাম্বার 2, ডিরেক্ট লেবার কস্ট। নাম্বার 3, আদার ডিরেক্ট এক্সপেন্সেস। নাম্বার 4, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড।
আরেকটু কথা বলেছে, there are 3 steps to ascertain the net income in variable costing. Those are, যে ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের ভেরিয়েবল কস্টিং মেথডে প্রফিট বের করার জন্য, নেট ইনকাম বের করার জন্য 3টা ধাপ অনুসরণ করা হয়। নাম্বার 1, স্টেপ 1, সেলস রেভিনিউ লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আমরা পেয়ে যাব গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করতে হবে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। স্টেপ 2 আমরা যেটা পাচ্ছি যে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন লেস দিয়েছি ভেরিয়েবল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। যে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি যদি আমাদের ভেরিয়েবল বিক্রয় বিতরণ খরচ, অফিস ও প্রশাসনিক খরচগুলো বাদ দেই, তাহলে আমি পেয়ে যাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন, পেয়ে যাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রথম স্টেপে আমরা পেয়েছি গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন, সেকেন্ড স্টেপ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, স্টেপ থার্ড কন্ট্রিবিউশন মার্জিন লেস অল ফিক্সড কস্ট, পেয়ে যাচ্ছি নেট ইনকাম। সো 3টা স্টেপের মাধ্যমে ভেরিয়েবল কস্টিং মেথডে আমাদের নেট প্রফিট বের করা হয়। ডিয়ার স্টুডেন্ট, করোনার এই দুর্যোগময় মুহূর্তে আশা করি তোমরা বাসায় অলস সময় পার না করে আমরা যে তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি সিসিজে অ্যাকাউন্টিং স্কুলের পক্ষ থেকে, হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষে, আশা করি তোমরা এই ক্লাসের সাথে যুক্ত আছো এবং ক্লাসগুলো নিয়মিত করছো এবং বাসায় প্র্যাকটিস করতেছো। তোমরা ক্লাসগুলো দেখে বাসায় প্র্যাকটিস করলেই প্রিয় শিক্ষার্থী আমাদের এই কষ্ট সার্থক হবে। প্রিয় শিক্ষার্থী, আমি একটু একটা প্রশ্ন তোমাদের রেখে যাই, উত্তরটা আমি শেষে বলবো, আর যদি তোমাদের কারো উত্তরটা জানা থাকে সেই ক্ষেত্রে তোমরা উত্তরটা আমাকে কমেন্টস করে দিতে পারো ইনশাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে গতি কোন বস্তুর বা কোন উপাদানের সবচেয়ে গতি বেশি? উত্তরটা তোমরা একটু চিন্তা করো পড়ার ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ। অ্যাবজর্পশন কস্টিং মেথড অর ফুল কস্টিং মেথড। অ্যাবজর্পশন কস্টিং মেথড বলতে আমরা কি বুঝি ডিয়ার স্টুডেন্ট? The method in which the product cost consists all of kinds of production related fixed and variable cost is called absorption costing method or full costing. যে absorption costing বলতে যেখানে আমাদের সমস্ত প্রকার ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুইটা কস্টই অন্তর্ভুক্ত করে পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয়, সেটাকে আমরা বলছি absorption costing। একটা মনীষীদের এটার সংজ্ঞা আমরা দেখতে চাই, সেখানে কি বলেছেন? Absorption costing is a method of inventory costing in which all variable manufacturing cost and all fixed manufacturing cost are included as invariable cost, যেটা সংজ্ঞাটা দিয়েছিল চার্লস টি হনগ্রে। এখানে বলেছে যে পণ্যের ইনভেন্টরির মধ্যে এখানে পণ্যের ব্যয় নির্ধারণের জন্য সমস্ত প্রকার আমাদের কি করতে হবে? ভেরিয়েবল, পরিবর্তনশীল এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং, যে পরিবর্তনশীল উৎপাদন ব্যয় এবং স্থায়ী উৎপাদন ব্যয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, সেটাকে আমরা বলতে পারি ফুল কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিং। The elements of product cost under absorption costing method are as follows. যে উপাদানগুলো আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে প্রয়োজন, উপাদানগুলো আমরা দেখার চেষ্টা করি। নাম্বার এ ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, নাম্বার বি direct labor cost, number C other direct expenses, number D variable factory overhead এবং নাম্বার ই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা লক্ষ্য করি যে এর আগে আমরা দেখেছি 4টা উপাদান ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এখানে চলে আসছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। ডিরেক্ট মেথডে ছিল 4টি এলিমেন্টস আর অ্যাবজর্পশন মেথডে হচ্ছে 5টি এলিমেন্টস যুক্ত হয়েছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। There are 2 steps to ascertain the net income in absorption costing. Those are, যে এখানে আমাদের absorption costing এর 2টা স্টেপের মাধ্যমে আমি 2টা ধাপের মাধ্যমে নেট প্রফিট পেতে পারি। দেখার চেষ্টা করি আমাদের ধাপ 2টা কি। নাম্বার 1 সেলস রেভিনিউ লেস কস্ট অফ গুডস সোল্ড, আমরা পেয়ে যাচ্ছে গ্রোস মার্জিন। নাম্বার 2 রেজিস্ট্রেশন, এখানে নাম্বার 2 হবে গ্রোস মার্জিন লেস ফিক্সড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এন্ড অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, আমাদের হয়ে যাচ্ছে নেট ইনকাম।
দুইটা স্টেপ, নাম্বার 1 এন্ড নাম্বার 2। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 3 এন্ড নাম্বার 2 হবে। ডিফারেন্স বিটুইন অ্যাবজর্পশন কস্টিং এন্ড ভেরিয়েবল কস্টিং, প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কয়েকবার এসেছে ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু বাসায় পড়ো যে অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর মধ্যে পার্থক্য। ডিয়ার স্টুডেন্ট, এই বইটা তোমরা জানো ফুললি ইন ইংলিশ, তাই এখানে আমরা বাংলা দেওয়ার চেষ্টা করিনি। তারপরেও তোমাদের বোঝার জন্য আমি কিছু বাংলা শেষের নোটের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সেগুলো তোমরা বুঝতে পারবা। আমরা পার্থক্যটা দেখার চেষ্টা করি ডিয়ার স্টুডেন্ট। যেটা বলা আছে এখানে, অল কস্ট, অ্যাবজর্পশন কস্টিং অল কস্ট ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল আর চার্জ টু প্রোডাক্ট। এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কিন্তু ফিক্সড এবং ভেরিয়েবল উভয়টাই কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়, চার্জ করা হয় ডিয়ার স্টুডেন্ট। নেক্সট যেটা এখানে বলেছে, ওনলি ভেরিয়েবল কস্ট আর চার্জ টু প্রোডাক্ট, ফিক্সড কস্ট আর ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ডিয়ার স্টুডেন্ট, এখানে যেটা বলেছে কি, যে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয় চার্জ করা হয়, স্থায়ী ব্যয়গুলো আমাদের প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি হিসেবে স্থানান্তর করা হয়। ইনকাম ইকুয়াল আর সেলস লেস কস্ট অফ গুডস সোল্ড। আর এখানে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হচ্ছে সেলস লেস ভেরিয়েবল কস্ট, আর ইনকাম ইকুয়াল টু হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন লেস ফিক্সড কস্ট। ডিয়ার স্টুডেন্ট, বিষয়টা খেয়াল রাখতে হবে। It does not reverse the cost volume profit relationship. এটা কোনো সময় যে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ আমরা যেটা সিভিপি অ্যানালাইসিস করেছি সেখানে সেটা আমাদের প্রকাশ করে না, বাট কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ ইজ এন ইম্পর্টেন্ট পার্ট অফ ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান সিভিপি আমাদের ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। কস্ট আর ইনক্লুডেড ইন দ্য প্রোডাক্ট, দিস লিডস টু ওভার অর আন্ডার অ্যাবজর্পশন। যেখানে আমার কস্ট ইনক্লুড করা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে, সেখানে আমার অতিরিক্ত দেখানো যেতে পারে এবং কমও দেখানো যেতে পারে শোষণের ক্ষেত্রে। ফিক্সড কস্ট আর নট ইনক্লুডেড ইন দ্য প্রোডাক্ট, স্থায়ী ব্যয় এখানে অন্তর্ভুক্ত করা হয় না, সো ইট উইল নট লিড টু প্রবলেম আন্ডার অ্যাবজর্পশন। এখানে কিন্তু সেই শোষণের অতিরিক্ত দেখানোর শোষণের কোনো সুযোগ আমাদের নেই। এন্ডিং ইনভেন্টরি আর ভ্যালুড অ্যাট ফুল কস্ট, যদি ফুল কস্টিং এ আমাদের সমাপনী মজুত পণ্য গণনা করা হয় ডিয়ার স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অ্যাবজর্পশন কস্টিং রিভেলস মোর প্রফিট সিজ দ্য ইনক্লুশন অফ ফিক্সড কস্ট ইন ইনভেন্টরি। যেহেতু মজুত পণ্যের মধ্যে স্থায়ী বা অন্তর্ভুক্ত করা হয়, সেই ক্ষেত্রে সেটা দেখেই কিন্তু প্রফিটটা শো করা হয়, প্রফিটটা বেশি হয়। আর এন্ডিং ইনভেন্টরি আর রিভেলস ইন ভেরিয়েবল কস্ট, যদি আমাদের ভেরিয়েবল কস্টিং এ মজুত মূল্যায়ন করা হয়, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, ভেরিয়েবল কস্টিং রিভেলস লেস ইনকাম হোয়েন কম্পেয়ার দ্য অ্যাবজর্পশন কস্ট। যে অ্যাবজর্পশন কস্টিং এর সাথে যদি আমরা তুলনা করতে যাই, সেই ক্ষেত্রে ডিরেক্ট কস্টিং এর মুনাফাটা কম দেখানো হয়। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। যেহেতু আমরা এন্ডিং ইনভেন্টরি যখন ভ্যালুয়েশন করি ডিয়ার স্টুডেন্ট, তখন কিন্তু আমাদের ডিরেক্ট কস্টিং এ ফিক্সড কস্টটা কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে না, কিন্তু অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত হচ্ছে, সেখানে কম বা বেশি দেখানোর সুযোগ রয়েছে। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে ডিয়ার স্টুডেন্ট। রিলেশনশিপ অফ প্রোডাক্ট টু সেলস, প্রোডাক্ট এবং সেলস এর মধ্যে পার্থক্য একটু সম্পর্কটা আমরা দেখার চেষ্টা করি। প্রোডাকশন ইকুয়াল যদি সেলস হয় ডিয়ার স্টুডেন্ট, যে পরিমাণ উৎপাদন হচ্ছে সেই পরিমাণ যদি বিক্রি করি, সেক্ষেত্রে ফুল কস্টিং or absorption costing profit equal হবে ভেরিয়েবল or direct costing income, দুইটাই কিন্তু সমান হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট যখন আমার প্রোডাকশন ইকুয়াল সেলস হবে। নাম্বার 2, প্রোডাকশন গ্রেটার দেন সেলস, যদি আমার প্রোডাকশনটা বেশি হয় বিক্রয়ের থেকে, সেই ক্ষেত্রে আমার ফুল অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিটটা বেশি হবে, ভেরিয়েবল or direct কস্টিং এর প্রফিটটা কম হয়ে যাবে। সর্বশেষ ডিয়ার স্টুডেন্ট, প্রোডাকশন যদি সেলস এর থেকে কম হয়, সেলস বেশি হয়েছে প্রোডাকশন কম হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ফুল বা অ্যাবজর্পশন কস্টিং এর থেকে ভেরিয়েবল বা ডিরেক্ট কস্টিং এর ইনকামটা বেশি হবে। এই বিষয়টা আমাদের সাধারণ জ্ঞান থাকতে হবে, আমাদের বিগ কোশ্চেন অনেক সময় 1 মার্কের জন্য আসে, সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট। ডিয়ার স্টুডেন্ট, স্পেশাল কিছু নোটস আমরা দেওয়ার চেষ্টা করেছি, নোটসগুলো একটু দেখবো। ভেরিয়েন্স, যে বিচ্যুতি কি, স্ট্যান্ডার্ড কস্ট এন্ড অ্যাকচুয়াল কস্টের পার্থক্য হচ্ছে ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড কস্ট আমাদের একটা নির্দিষ্ট মান ঠিক করে রাখি, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড কস্ট বলি, আর প্রকৃতপক্ষে আমরা যখন উৎপাদনে যাই অথবা আমি যখন প্র্যাকটিক্যালে যাই, সেই ক্ষেত্রে যে খরচটা সেটাকে আমরা বলি অ্যাকচুয়াল কস্ট। এই দুইটার পার্থক্যটা হচ্ছে ভেরিয়েন্স। আর স্ট্যান্ডার্ড কস্ট অপেক্ষা অ্যাকচুয়াল কস্ট কম হলে সেটাকে আমরা বলবো
ফেভারেবল ভেরিয়েন্স, আর যদি স্ট্যান্ডার্ড কস্ট অপেক্ষা অ্যাকচুয়াল কস্ট বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো আনফেভারেবল ভেরিয়েন্স। তাহলে এখানে বুঝতে হবে ফেভারেবল ভেরিয়েন্সটা হচ্ছে যখন স্ট্যান্ডার্ড অপেক্ষা অ্যাকচুয়াল কম, আনফেভারেবল হচ্ছে স্ট্যান্ডার্ড অপেক্ষা অ্যাকচুয়াল বেশি। এই বিষয়টা ডিয়ার স্টুডেন্ট খেয়াল রাখতে হবে। নাম্বার 2, ভেরিয়েন্স সমূহকে প্রোডাকশন চার্জ হিসাবে গণ্য করা হলো। যদি আমি এই ভেরিয়েন্সটা প্রোডাকশন চার্জ হিসাবে গণ্য করতে চাই সেই ক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশনের সহিত সমন্বয় করা যাবে। এক্ষেত্রে আনফেভারেবল ভেরিয়েন্সটা আমরা যোগ করব এবং ফেভারেবল ভেরিয়েন্সটা বিয়োগ করতে হবে। নাম্বার 3, ভেরিয়েন্স সমূহ পিরিয়ড কস্ট হিসেবেও গণ্য করা হলে কস্ট অফ গুডস সোল্ডের সহিত সমন্বিত হতে পারে। এক্ষেত্রে আনফেভারেবল ভেরিয়েন্স যোগ এবং ফেভারেবল ভেরিয়েন্স বিয়োগ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের প্রোডাকশন চার্জ হিসেবে গণ্য করি অথবা পিরিয়ড কস্ট হিসেবে গণ্য করি, যে পদ্ধতি গণ্য করি না কেন আমাদের মাথায় রাখতে হবে একটা বিষয়, ফেভারেবল ভেরিয়েন্সটা বিয়োগ করতে হবে এবং আনফেভারেবল ভেরিয়েন্সটা যোগ করতে হবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আনফেভারেবল ভেরিয়েন্সটা যোগ, ফেভারেবল ভেরিয়েন্সটা আমাদের বিয়োগ করতে হবে। সেটা আমাদের প্রোডাকশন চার্জ হিসেবে গণ্য করি আর পিরিয়ড কস্ট হিসাবে গণ্য করি। নাম্বার 4, প্রোডাকশন ইন ইউনিটস ইকুয়াল আমরা পেয়ে যাই সোল্ড ইউনিট অ্যাট এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস লেস বিগিনিং ইনভেন্টরি ইন ইউনিটস। ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের ক্যালকুলেশন করতে হতে পারে, অনেক ক্ষেত্রে প্রোডাকশন ইন ইউনিটস দেয়া না থাকলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। বিগিনিং ইনভেন্টরি ইন ইউনিটস যদি আমাদের বের করতে হয় যখন দেয়া না থাকে সেক্ষেত্রে প্রোডাকশন ইউনিটস প্লাস এন্ডিং ইনভেন্টরি ইউনিটস লেস সোল্ড ইউনিটস। এন্ডিং ইনভেন্টরি ইউনিটস ইকুয়াল হচ্ছে প্রোডাকশন ইউনিটস প্লাস বিগিনিং ইনভেন্টরি ইউনিটস লেস সোল্ড ইউনিট। সেলস ইউনিট ইকুয়াল আমরা দিতে পারি প্রোডাকশন ইন ইউনিটস প্লাস বিগিনিং ইনভেন্টরি ইন ইউনিটস লেস এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস। ডিয়ার স্টুডেন্ট, এই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেলস রেভিনিউ ইকুয়াল হচ্ছে ইউনিট সোল্ড ইনটু সেলিং প্রাইস পার ইউনিট। কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল আমরা বের করতে পারি ভ্যালু অফ বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস প্লাস কস্ট অফ প্রোডাকশন প্লাস ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের যেটা হবে লেস ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, এখানে লেস হবে কিন্তু যে ভ্যালু অফ বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস এট কস্ট অফ প্রোডাকশন লেস, খেয়াল রাখতে হবে, লেস ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস। নাম্বার 10, র মেটেরিয়াল ইউজড বা কনজিউম যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল এট পারচেজ অফ র মেটেরিয়াল লেস এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল। এই বিষয়টা খেয়াল রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু দেখার চেষ্টা করি কনস্ট্রাকশন অফ ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডিরেক্ট কস্টিং মেথড উইথ ইমাজিনারি ফিগার। ইমাজিনারি ফিগার। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু ডিরেক্ট কস্টিং এর আমরা একটা চার্ট কিভাবে অঙ্ক করব সেটা একটু দেখানোর চেষ্টা করেছি এবং আমি একটু তথ্য অনুমান করে টাকার পরিমাণ নিয়েছি, তোমরা বোঝার চেষ্টা করো। প্রথম আমরা যেটা দেওয়ার চেষ্টা করেছি ডিয়ার স্টুডেন্ট, সেলস রেভিনিউ লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখানে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড নিয়েছি, যোগ করে টোটাল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, অ্যাড করেছি বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি, চলে আসে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল লেস এন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি, চলে আসবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা অ্যাড করেছি আনফেভারেবল ভেরিয়েন্স, আমরা যোগ করেছি ফেভারেবল ভেরিয়েন্স আমি দিয়েছি লেস ফেভারেবল। একই অঙ্কে আমার ফেভারেবল আনফেভারেবল দুইটা হওয়ার সম্ভাবনা খুবই কম, সো আমরা একটা দেখানোর চেষ্টা করেছি। আনফেভারেবল ভেরিয়েন্সটা যোগ করে আমাদের টোটাল টাকা চলে আসে 43,000, যেটার নাম আমরা দিতে পারি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল, প্রকৃত খরচ। আমরা বাদ দিলে পেয়ে যাচ্ছি গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন স্টেপ 1, সেখান থেকে লেস ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, যেটা আমরা দিয়েছি ডিয়ার স্টুডেন্ট 10,000, চলে আসে কন্ট্রিবিউশন মার্জিন। লেস ফিক্সড ওভারহেড অর এক্সপেন্সেস, যেখানে আমাদের ছিল মার্কেটিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, টোটাল যোগ করে 20,000
লেস দিলে আমরা পেয়ে যাচ্ছি অপারেটিং ইনকাম 7,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, আমরা আশা করি তোমরা এই শখটা বুঝতে পেরেছ। আমরা চলে যাই সেকেন্ড শখটা কিভাবে করব। কনস্ট্রাকশন অফ ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড উইথ ইমাজিনারি ফিগার। এখানেও আমি কিছু তথ্য নিচ থেকে অ্যামাউন্টটা ধরে নিয়েছি। সেলস 80,000 আমি নিয়েছি। আমাদের ডিয়ার স্টুডেন্ট এখানে কস্ট অফ গুডস সোল্ড, আমাদের কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার ফিক্সড প্লাস ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করে 40,000 অ্যাড করেছি। বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি 5,000 লেস ইন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি 10,000। আমাদের চলে আসে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড 35,000। ডিয়ার স্টুডেন্ট, এখানে আনফেভারেবল ভেরিয়েন্সটা আমরা নেইনি, আমরা ফেভারেবল ভেরিয়েন্স ধরে সেটা লেস করেছি 3,000, চলে আসে 32,000 টাকা। সো কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল হচ্ছে 32,000 টাকা। আমরা বাদ দিলে চলে আসে গ্রোস মার্জিন, সেখান থেকে লেস করেছি ফিক্সড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 34,000 টাকা, আমাদের চলে আসে 14,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের কাছে মূলত আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, আন্ডার ডিরেক্ট কস্টিং মেথডে তোমাদের কাছে ইনকাম স্টেটমেন্ট চাওয়া হয়। অনেক ক্ষেত্রে আরেকটা অতিরিক্ত তথ্য চাওয়া হয়, সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে একটু আমরা দেখি 3 নাম্বার অপশন, আমরা সেটা দেখব যে ফ্রম দ্য রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই যে আমরা ডিরেক্ট মেথডে কাজ করলাম এবং অ্যাবজর্পশন কস্টিং এ ইনকাম বের করলাম, এই দুই মেথডে আমার অঙ্কটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য, প্রুভ করার জন্য আমরা একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করি। সেই ফর্মটা আমরা দেখানোর চেষ্টা করছি, ফর্ম অফ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের মাথায় রাখতে হবে আমরা দুইটা মেথড নিয়ে কাজ করেছি, অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ডিরেক্ট কস্টিং। সো প্রথমে যদি আমি অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, পরে দিয়েছি অপারেটিং ইনকাম আন্ডার ডিরেক্ট কস্টিং, যেই তথ্য আমি বের হয়েছিল সেখান থেকে লেস করলে, এটা বিয়োগ করলে আমার চলে আসে 7,000 টাকা, যেটা লিখবো ডিফারেন্স টু বি এক্সপ্লেইন, নিচে ব্যাখ্যা প্রদান করা হলো। চেঞ্জ ইন ইনভেন্টরি ভ্যালু, ইন্ডিং ইনভেন্টরি থেকে মাথায় রাখতে হবে সবসময় ইন্ডিং ইনভেন্টরি লেস বিগিনিং ইনভেন্টরি। ডিয়ার স্টুডেন্ট, আমরা যেহেতু এখানে শুরুতে অ্যাবজর্পশন কস্টিং এর নেট প্রফিট বসিয়েছি, সো ইনভেন্টরিও প্রথমে আমাকে অ্যাবজর্পশন কস্টিং এর বসাতে হবে। সেই কারণে ইন অ্যাবজর্পশন কস্টিং 10,000 লেস 5,000 চলে আসে 5,000। ইন ডিরেক্ট কস্টিং এ চলে আসে ইন্ডিং ইনভেন্টরি ছিল 4,000 লেস 6,000 চলে আসে নেগেটিভ 2,000। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি প্রথম টাকা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে। সো 5,000 আর নেগেটিভ রয়েছে 2,000, সেটা মাইনাস মাইনাসে কি হয়ে যায় ডিয়ার স্টুডেন্ট? প্লাস হয়ে যায়। সো এখানেও 7,000, যেটাকে লিখছি ডিফারেন্স এক্সপ্লেইন, পার্থক্যটা ব্যাখ্যা করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এটা একটা ফুল অঙ্ক আমরা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। বাসায় বসে ঠান্ডা মাথায় এটাকে দেখতে হবে এবং একটু হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি আশা করব তোমরা এই বাসায় করোনার এই দুঃসময়ে অলস সময় পার না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে নিয়মিত আমাদের ক্লাসগুলো করো এবং বাসায় বসে প্র্যাকটিস করো। তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে সরাসরি আমাকে ফোন করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস টু অল। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। বিনা প্রয়োজন আমরা ঘরের বাইরে যাব না। যদি ঘরের বাইরে যেতেই হয় অবশ্যই মাস্ক ব্যবহার করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।